নীলক্ষা আকাশ নীল হাজার হাজার তারা, ওই নীলে অগণিত আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ, লোকালয় আছে ৬৯,০০০। আসসালামু আলাইকুম, শুভ বিকেল। নিশ্চয়ই ছাত্রছাত্রীরা লাইভে অংশগ্রহণ করা শুরু করেছ, কারণ তোমাদের রুটিনে এই ক্লাসটি ৪টায় দেয়া আছে। আজকে আমি তোমাদের সাথে থাকব হুমায়রা মুর্শেদা আক্তার, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ। প্রথমে কবিতার যে লাইনগুলো বলছিলাম, নীলক্ষা আকাশ নীল, এই মুহূর্তে আমাদের মন বোধহয় একটা নীলক্ষা আকাশের জন্য হাহাকার করছে, কারণ আমরা সবাই ঘরবন্দি। আর ঘরবন্দি থাকার কারণ কিন্তু ব্যক্তিগত বিষয় নয়। আজ পৃথিবী রোগাক্রান্ত, পৃথিবী ভীষণ ভীষণ রকম সংকটাপন্ন। ঠিক সংকটময় মুহূর্তে আমাদেরকে বাঁচতে হলে আমাদের থাকতে হবে ঘরে, থাকতে হবে নিরাপদে। আর সেই প্রেক্ষাপটেই আমরা আজ এই অনলাইন ক্লাসে এসেছি এবং আশা করব শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ। নীলক্ষা আকাশ নীল, এই যে অংশটুকু, এটুকু শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আজ আমরা কোন কবিতাটি পড়ব। আজ আমরা পড়ব নুরুল দিনের কথা মনে পড়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এই কবিতাটা লিখেছেন সৈয়দ শামসুল হক। এবং আমি জানি যে তোমরা সবাই তার জন্ম মৃত্যু সম্পর্কে অবগত। তারপরে দেখো একটু লিখেছি, তার জন্ম ১৯৩৫ সালে কুড়িগ্রাম জেলায়, আর মৃত্যু ২০১৬ সালে। বাংলা সাহিত্যের আধুনিক কালে যে কজন কবিকে বলে যে কালজয়ী, তার মধ্যে একজন সৈয়দ শামসুল হক। তিনি যে শুধু কবিতা লিখেছেন তা নয়, আর এ কারণেই তার আরেকটি বিশেষ পরিচয়, তাকে বলা হয় সব্যসাচী লেখক। এই সব্যসাচী শব্দটাও তোমাদের কাছে নতুন। সব্যসাচী শব্দের অর্থ হচ্ছে যার দুহাত সমান তালে চলে। আর এখানে সব্যসাচী অর্থে বলা হয়েছে যে তিনি বাংলা সাহিত্যের এমন কোনো বিষয় নেই যে বিষয়ে তিনি লেখেননি। বাংলা কবিতা যেমন লিখেছেন, সেখানে যেরকম তার স্বচ্ছন্দ গতি, ঠিক একইভাবে তিনি বাংলা উপন্যাস রচনা করেছেন, নাটক রচনা করেছেন, প্রবন্ধ রচনা করেছেন, এমনকি গীতিকার ছিলেন, অর্থাৎ প্রচুর গানও রচনা করেছেন। এবং আমরা যেটা পড়ব সেটাকে বলা হয় কাব্যনাট্য। বাংলা সাহিত্যে বোধহয় হাতে গোনা যে কয়েকটি কাব্যনাট্য আছে সফল সার্থক, তার মধ্যে একটি নুরুল দিনের সারা জীবন। এই নুরুল দিনের সারা জীবন যে কাব্যনাট্যটি, তারই একটি অংশ বিশেষ, একটি কাব্যনাটকের একটি প্রস্তাবনা অংশ হচ্ছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। সৈয়দ শামসুল হক, তার সম্পর্কে আরো কয়েকটি কথা বোধহয় না বললেই নয়। এ পর্যন্ত সবচেয়ে কম বয়সে, মাত্র ২৯ বছর বয়সে তিনি লাভ করেছেন বাংলা একাডেমি পুরস্কার, পেয়েছেন স্বাধীনতা পদক, ২১শে পদক, নাসিরুদ্দিন স্বর্ণ পদক, আতঞ্জি পুরস্কার, নানান পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। তার লেখক জীবন ছিল বর্ণাঢ্য, কিন্তু এই বর্ণাঢ্য জীবন একদিনে তৈরি হয়নি। লেখকদের যেরকম হয় তার ক্ষেত্রেও ঠিক সেরকমই হয়েছে। তিনি এসএসসি পাশ করার পর পালিয়ে চলে গিয়েছিলেন বোম্বেতে, এবং সেখানে তিনি কিছুদিন চিত্র পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছেন। তারপরে দেখলেন যে আসলে সেই কাজটি সম্ভবত তার জন্য নয়, তার ভালো লাগলো না, তিনি চলে এলেন। চলে আসার পর তিনি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজের ইচ্ছায় এইচএসসিতে ভর্তি হলেন। সেখান থেকে এইচএসসি পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ইংরেজি বিভাগে। এরপর তিনি বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন, আর তার জীবনের উল্লেখযোগ্য সময় কেটেছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সাথে, অর্থাৎ বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের বাংলা বিভাগের সাথে। এমনকি স্বাধীনতা যুদ্ধের সময় তিনি আমাদের স্বাধীনতা যুদ্ধ বিষয়ক যে সংবাদগুলো, সে সংবাদগুলো পাঠ করেছেন। সাহিত্যের জীবন অন্যান্য কবিদের মতো তার সংগ্রামী। তো এই সংগ্রামী মানুষটির জীবন অবসান হয় 2016 সালে ঢাকায়। কর্কট রোগ অর্থাৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। সৈয়দ শামসুল হকের একটি বিখ্যাত কাব্যনাট্য হচ্ছে নুরুল দিনের সারা জীবন। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কাব্য নাটক আসলে কি? কাব্যনাটকে কি থাকবে? এখানে কবিতা এবং নাটক, এই দুটোর সংমিশ্রণ হতে হবে, তাকে আমরা বলবো কাব্য নাটক। নাটকের ফর্মের মধ্যে কবিতার প্রবেশ, অর্থাৎ এই সংলাপগুলো যখন তোমরা পড়বে দেখবে যে সংলাপগুলো হচ্ছে কবিতার ভাষায় লেখা। তো এই কাব্য নাটক নুরুল দিনের সারা জীবন, তারই প্রস্তাবনা অংশ, এর আগেও বলেছি। এখন খুব সম্ভবত একটা প্রশ্ন জাগে, নুরুল দিনকে কেন তিনি এই নাটকের বিষয়বস্তু হলেন, বা কেন তিনি এই কবিতার বিষয়বস্তু হলেন? নুরুল দিন একজন কৃষক নেতা, তার বাড়ি রংপুর অঞ্চলে। তোমরা হয়তো শুনে থাকবে যে একটা সময় রংপুর দিনাজপুর অঞ্চলে কৃষকরা ভীষণভাবে কর প্রথার শিকার হয়, অর্থাৎ তাদেরকে তাদের উৎপাদিত পণ্যের চেয়ে যতটুকু তারা ভোগ করেছে সেরকম জমির চেয়ে অনেক বেশি তাদেরকে কর দিতে হতো, এবং কর দিতে না পেলে তাদেরকে নানান রকম অমানবিক অত্যাচারের শিকার হতে হতো। এই অমানবিক অত্যাচার থেকে বাঁচার জন্য তখন ওই অঞ্চলের কৃষকরা সংগঠিত হয়েছিল, যার নেতৃত্বে তিনি হচ্ছেন এই নুরুল দিন। সেই সময় ওই অঞ্চলে রংপুর এবং দিনাজপুর অঞ্চলে দেবী সিং বলে একজন জমিদার ছিলেন। এই জমিদারের মূল ব্যবসা ছিল এক সময় ডাকাতি। তো ডাকাতি করে প্রচুর তিনি লুটপাট করে সম্পত্তি অর্জন করেছিলেন, এবং ওয়ারেন হেস্টিংসের সাথে তার খুব সুসম্পর্ক ছিল। তো সেই এই ওয়ারেন হেস্টিংসের সাথে সুসম্পর্কের কারণে তিনি তাদের সহযোগিতায় আরো অত্যাচার চালাতে পেরেছিলেন। একটা সময় দেখা গেল যে কৃষকরা যে এই হেস্টিংস সাহেবকে বিচার দিয়েছেন, কিন্তু ইংরেজ সরকার পর্যন্ত সেই বিষয়গুলো যায়নি, কারণ এই যে লুটপাট করে ডাকাতি করে যে অংশ পেতেন তার বিশাল একটা অংশ পেতেন এই ইংরেজদের তাবেদাররা। তো যাই হোক, তখন এই অত্যাচারিত হতে হতে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন এই নুরুল দিনের নেতৃত্বে বাংলাদেশের, অর্থাৎ বিশেষ করে উত্তরবঙ্গে কৃষকরা সংগঠিত হয়েছিলেন। এমনকি কৃষক গোষ্ঠী ভালোবেসে তাকে নবাব উপাধি দিয়েছিলেন, তাকে নবাবের আসনে বসিয়েছিলেন। তখন তিনি চিন্তা করতে লাগলেন যে অবহেলিত কৃষকদের অবস্থা আরো কিভাবে ভালো করা যায়। শেষ পর্যন্ত নানানভাবে চেষ্টা করেও যখন তারা সফল হলেন না, শেষ পর্যন্ত ইংরেজ সৈন্যদের সাথে সম্মুখ যুদ্ধ করতে হয়। সেখানে স্বভাবতই ইংরেজদের কাছে ছিল, অর্থাৎ তাদের পেট্রোল পুলিশ বাহিনী, তাদের যারা ছিল তাদের কাছে ছিল অস্ত্র, সুসজ্জিত অস্ত্র, আর এই কৃষককুলের কাছে ছিল লাঠি, সোটা, বল্লম। এই সমস্ত কিছু দিয়েই তারা তখন সংগ্রাম চালিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত নুরুল দিন পরাজিত হন। কিন্তু তিনি পরাজিত নন, কারণ তিনি
এই যে নুরুল দিন একজন প্রান্তিক পর্যায়ের কৃষক এবং কৃষক নেতা হয়ে উঠলেন, তিনি পরবর্তীতে যখনই আমাদের সামন্ততন্ত্রের ইতিহাস এসেছে, সাম্রাজ্যবাদের ইতিহাস এসেছে, তখনই কোনো না কোনোভাবে এই নুরুল দিনের নাম উচ্চারিত হয়েছে। তিনি আমাদের অনুপ্রেরণা হয়েছেন, অত্যাচারিত কৃষক সমাজের অনুপ্রেরণা, অর্থাৎ একটি প্রতীক চরিত্র হচ্ছে এই নুরুল দিন। তো এখন আসো আমরা মূল কবিতায় যাই। নীলক্ষা আকাশ নীল হাজার হাজারে তালা, ওই নীলে অগণিত আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে ৬৯,০০০। নীলক্ষা আকাশ হচ্ছে কি দৃষ্টির সীমানা ছাড়িয়ে যে আকাশ, অর্থাৎ যে আকাশের সামনে দাঁড়ালে যে আকাশের সীমা আর দেখা যায় না, সে আকাশ, সেখানে হাজার হাজার তারা ফুটে আছে, আর নিচে বলেছে ৬৯,০০০ গ্রাম গঞ্জ নগর বন্দর। তিনি এই নুরুল দিনের সারা জীবন কাব্য নাটকটি লিখেছেন ১৯৮২ সালে। সেই সময়ের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে গ্রামগঞ্জের সংখ্যা ছিল ৬৯,০০০। তো এইখানে বোধহয়, যেহেতু আমাদের কবিতায় আছে ৬৯,০০০, অবশ্যই আমরা সেটাই জানবো, কিন্তু আসলে আমাদের বর্তমানে গ্রাম বলা হয় যে প্রায় ৮৫,০০০। ধবল দুধের মতো জ্যোৎস্না তারে ঢালিতেছে চাঁদ পূর্ণিমার, নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষারে নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। এখানে বাংলাদেশে যে গ্রামগঞ্জের চমৎকার একটি চিত্র ধরা পড়েছে, কিন্তু সেই চিত্রের সাথে, অর্থাৎ জ্যোৎস্না রাতের সৌন্দর্যের সাথে কোথায় যেন বেদনা মিশে আছে। সেই বেদনা কি? হাহাকারের, শোষিত হবার, নিপীড়িত হবার, অত্যাচারের। তাই এসে বলছে যেখানে ধবল দুধের মতো জ্যোৎস্না তারে ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। এত চমৎকার দৃশ্যের কল্পনা যখন আমরা করি, তখন স্বভাবতই আমাদের মনে প্রশান্তি আসে। কিন্তু তারপরেই বলছেন নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার। কখন আমাদের সংসার নষ্ট হয়ে ওঠে, কখন আমরা নষ্ট হয়ে উঠি? যখন অত্যাচার, যখন নিপীড়ন, শোষণ আমাদেরকে আষ্টে পিষ্টে বেঁধে রাখে, তখন আমরা নষ্ট হয়ে উঠি। অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন শাসকরা এখানে এসেছে, তারা শোষণ করেছে, শাসন করেছে, আমাদের অধিকার হতে আমাদেরকে হরণ করবার চেষ্টা করেছে, এবং তারই একটা প্রতীকী অর্থ হচ্ছে সমস্ত কিছুকে, অর্থাৎ তিনি সমস্ত সংসারকে নষ্ট বলেছেন। সেই সাথে আমাদের বাংলাদেশের মানুষের জীবনের সাথে ক্ষেত মাঠ নদী বীজ সমস্ত কিছু একেবারে একাত্ম হয়ে আছে। এমনকি আমরা যদি বর্তমান প্রেক্ষাপটেও চিন্তা করি, তাহলে পৃথিবীতে এই মহামারীতে আমাদেরকে কিন্তু কেবলমাত্র হয়তো রক্ষা করবে আমাদের এই বিস্তীর্ণ প্রান্তর, এই ফসলের মাঠ, অর্থাৎ উৎপাদিত ফসল, যেহেতু আমরা নিজেরা উৎপাদন করতে পারি, এই উৎপাদিত ফসলেই হয়তো এই মহামারীতেও আমাদেরকে রক্ষা করবে। তো যাই হোক, এখানে সেটা বলেছেন কি যে অত্যাচারের কথা, অর্থাৎ অত্যাচারে আমাদের সব কিছু নষ্ট হয়ে গেছে। সেই নষ্ট যখন সব কিছু, তখনও প্রকৃতি তো আর থেমে থাকে না, তখনও আকাশে নীলক্ষার নীলে, অর্থাৎ ওই দিগন্ত বিস্তৃত আকাশে যে পূর্ণিমার চাঁদ ওঠে, সেই চাঁদের বলছে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অর্থাৎ ভেতরে যেন কিসের একটা আবেগ আমাদেরকে তাড়িত করে। অতি অকস্মাতে স্তব্ধ তারে দেহ ছিঁড়ে কোন ধ্বনি কোন শব্দ, কিসের প্রপাত, গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমারই মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে, অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বদ্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায়
নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যে এই যে বিদীর্ণ যখন আমাদের মনোভূমি, অর্থাৎ আমাদের হৃদয়, আমাদের দেশ অত্যাচারে অনাচারে, ঠিক তখন কবি বলছেন গোল হয়ে আসুন সকলে, মানে খুব কাছাকাছি সন্নিবেশিত হতে বলেছেন। ঘন হয়ে আসুন সকলে, তারপরে বলছেন কি যে স্থির হন। আর তখন হঠাৎ হানা দেয় আমাদের অতীত বন্ধ দরজায়, অর্থাৎ আমাদের অতীতের যে সুখ স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা বারবার সংগ্রাম করে টিকে থেকেছি। এই জাতির ইতিহাস হচ্ছে সংগ্রামের ইতিহাস, এই জাতির ইতিহাস হচ্ছে লড়ে টিকে থাকার ইতিহাস। তখন বলছে কাল ঘুম যখন বাংলায় তারে দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙ্গিনায়। কাল ঘুম, এই শব্দটি বলতে তিনি মূলত বুঝিয়েছেন আমাদের 1971-এর 25শে মার্চ। 25শে মার্চ হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহতম, সবচেয়ে জঘন্যতম নারকীয় হত্যাকাণ্ড। তো সেই 25শে মার্চের কালো রাত্রিকে তিনি বলছেন কাল ঘুম। অর্থাৎ এই কাল ঘুমে যখন আমাদের স্বদেশ ভূমি, তখন কিন্তু দেখো একটা কথা খেয়াল করে দেখো, এখানে তিনি বলছেন তারে দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন, অর্থাৎ কোনো দীর্ঘদেহী নেতা আবার আমাদের মনোভূমিতে প্রবেশ করেন এবং আমাদের স্বাধীনতার ডাক দেন। আর তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে প্রতীকী অর্থে এসেছে নুরুল দিন। তারে দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙ্গিনায়। কখন? যখন আমাদের প্রিয় স্বদেশ ভূমি কাল ঘুমে। 25শে কালো রাত্রির কথা আমরা সবাই কম বেশি জানি, সবাই শুনেছি, এবং বলা হচ্ছে পৃথিবীর ইতিহাসে এর চাইতে জঘন্যতম হত্যাকাণ্ড আর কখনো সংগঠিত হয়নি। এটাকেই বলা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সম্ভবত সবচাইতে বড় গণহত্যা। আর সেই গণহত্যাকেই তিনি বলেছেন কাল ঘুম। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরের নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সালে। এর আগে তোমাদের যখন আমি এই ইতিহাসটা বলছিলাম তখনই বলেছিলাম যে যে ঘটনাটি সংগঠিত হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে নুরুল দিন নেতা নুরুল দিন হয়েছিলেন, কৃষক নেতা নুরুল দিন হয়েছিলেন, সেটা ছিল রংপুর এবং দিনাজপুর অঞ্চলের, এবং নুরুল দিনের বাড়ি ছিল রংপুরে। এখানে খেয়াল করে দেখো যে সালটার কথা বলা হয়েছে 1189 সাল। 1189 সাল কিন্তু কি বঙ্গাব্দ, অর্থাৎ বাংলা সাল। আর এটা তখন ছিল খ্রিস্টাব্দের, অর্থাৎ ইংরেজি সাল গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, খ্রিস্টাব্দ অনুযায়ী সেটা ছিল 1783। আমাদের এই প্রশ্নটা অনেক সময় আসে বিভিন্ন জায়গায় যে 1189 বঙ্গাব্দ বাংলা সাল আর 1783 হচ্ছে খ্রিস্ট সাল। তো সেই নুরুল দিন 1189 সালে ডাক দিয়েছিলেন। আমাদের বাংলাদেশের ইতিহাসের আগেও বলেছি যে সংগ্রামের ইতিহাস। অনেকবার আমরা সংগ্রাম করেছি টিকে থাকবার জন্য, বেঁচে থাকবার জন্য। এমনকি আমরা যদি একেবারে আমাদের এই অংশের সামগ্রিক ইতিহাস বিবেচনা করি, তখনও দেখব যে তোমাদেরকে এর আগেও ক্লাসে বলেছি বিভিন্ন সময় আর্য জাতি বলে এক জাতি ছিল, যারা সেখানে আমাদের মতো যারা অনার্য ছিল, এই অঞ্চলের যে মানুষ, সাধারণ মানুষ, কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল, অর্থাৎ যারা এখানে বসবাস করতো তাদেরকে হটিয়ে দিয়ে তারাই একসময় ক্ষমতায় এসেছে, যারা আর্য। এরপরে এই অনার্য আর্যের লড়াই, এরপর আস্তে আস্তে এসে একসময় এই অঞ্চলে ইংরেজরা এসেছে, তারও আগে চেষ্টা করেছে ফরাসিরা আসবার, পর্তুগিজরা আসবার, কেউ ব্যবসা বাণিজ্য করবার জন্য এসেছে, কেউ রাজ্য বিস্তারের জন্য এসেছে, কেউ ধর্ম প্রচারের জন্য এসেছে। এরপর এসেছে মোগলরা। মোগলরা কিন্তু এই অঞ্চলকে কখনো ভালোবাসেনি, তারা বলেছে একটা দোজক, কিন্তু
তবু তারা এর মতো উর্বর অঞ্চল আর কোথাও দেখেনি। সেই জন্য এই অঞ্চল ছেড়েও তারা যায়নি। এরপর এসেছে ইংরেজরা। তোমরা জানো পলাশীর যুদ্ধের কথা, সিপাহী বিদ্রোহের কথা, আরো অনেক ছোট ছোট যুদ্ধ বিভিন্ন অঞ্চলে সংগঠিত হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠী সেই যুদ্ধের সাথে সম্পৃক্ত থেকেছে। অর্থাৎ সবটাই হচ্ছে সংগ্রামে টিকে থাকবার। এখানে বলেছে আবার সেই প্রেক্ষাপটটা আবার এসেছে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন শকুনে নেমে আসে এই সোনার বাংলায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখাল্লায়। এখন একটু চিন্তা করে দেখো তো, যে সময়কালটার কথা বলেছে সেই সময়কালটা আসলে কোন সময়টাকে ধারণ করছে? আমরা একটু চিন্তা করলে চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা হচ্ছে আমাদের 1971 সালে স্বাধীনতার ইতিহাস। এর আগে দেখো কিছু সাল এসেছে, 1947 যখন দেশভাগ হয়েছে। অর্থাৎ আমরা খুব স্বপ্ন নিয়ে ইংরেজদের কাছ থেকে, ইংরেজরা যখন চলে গেল, সাম্রাজ্যবাদের শক্তি যখন এখানে নড়বড় হয়ে গেল, তারা চলে গেল, তখন আমরা দুটো দেশ পেলাম, একটা পাকিস্তান আর একটা ভারত। এই 47 হলো দেশভাগ। আমাদের অনেক স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্ন ভাঙতে সময় লাগেনি। 1952 সালে এসে ভাষা আন্দোলনে তারা আমাদের ভাষা কেড়ে নিতে চাইল। 69 গণ অভ্যুত্থান, নির্বাচন আমাদেরকে বুঝিয়ে দিল যে দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। এরপর 1971 সাল। এরপরও আরো ঘটনা রয়েছে। এরপর এখানে তাহলে আমরা যে দেখছি লাইনগুলোর ভিতর কি দেখছি, যে যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, এই শকুন রূপী কারা? পশ্চিম পাকিস্তানিরা। নুরুল দিনের কথা তখন আবার মনে পড়ে যায়, যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখাল্লায়। দালাল বলতে কাদের বোঝানো হয়েছে? দালাল বলতে মূলত রাজাকার, আল বদর, আল শামস, অর্থাৎ যারা পাকিস্তানিদের হাত ধরে বাঙালিদের হত্যাকাণ্ডে নির্বিচারে সহায়তা করেছে, সেই দালালদের কথাই তিনি বলেছেন। যে সেই দালালরা কিভাবে এখানে আসে? আলখাল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। স্বাধীন যখন আমরা পাকিস্তান পেলাম, তখন কি আমরা দেখেছিলাম যে স্বাধীন বাংলাদেশ, অর্থাৎ একটি নতুন রাষ্ট্র। তখন কিন্তু আমরা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখিনি। ধর্মের ভিত্তিতে হয়েছিল এই রাষ্ট্র, কিন্তু সেই রাষ্ট্রে আমাদের স্বপ্ন লুট হয়ে গিয়েছিল। কিভাবে? নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। আমাদের ভাষার উপর আঘাত এসেছিল। যেই কথাটা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের স্বাধীনতার ইতিহাসে বা আমাদের বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হচ্ছে 1952 সালে ভাষা আন্দোলন। আমাদের কণ্ঠকে কি করতে চাইল? বাজেয়াপ্ত করতে চাইল, ভাষাকে কেড়ে নিতে চাইল। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার এই দেশে আমার এই দেহ থেকে রক্ত ঝরে যায়। অনেকবার ঝরেছে। এমনকি আমরা যদি দেখি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা নিয়ে আসলেন, বাঙালিকে একটি স্বাধীন জাতি হিসেবে পৃথিবীর ইতিহাসে প্রতিষ্ঠিত করলেন, তাকে ওই স্বাধীন ভূমিতেই রক্ত দিতে হয়েছে, তাকে এবং তার পরিবারকে। শুধু এই রক্তদানের ইতিহাস এটাই নয়, আমরা 52-তে দিয়েছি, আমরা 71-এ দিয়েছি, 75-এ দিয়েছি, এবং পরবর্তীতে বিভিন্ন যে সময় যখন সামরিক শাসন এসেছে আমরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি। তাই বলেছে যখন আমার ওই দেশে আমার এ দেহ থেকে রক্ত ঝরে যায়। ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়, অর্থাৎ আমাদের ইতিহাসের প্রত্যেকটা পৃষ্ঠায় কিন্তু কি রয়েছে? রক্তদানের অবিস্মরণীয় ইতিহাস। আমি জানি না যে পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতি এতভাবে রক্ত দিয়েছে, এতভাবে সংগ্রাম করেছে। এবং বলা হয়ে থাকে যে পৃথিবীর ইতিহাসে বাঙালি হচ্ছে একমাত্র জাতি যারা ভাষার জন্য লড়েছিল, ভাষার জন্য
রক্ত দিয়েছিল। এরপরে বলছে এই কবিতায়, আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। তবে কি হচ্ছে, তিনি ডাকছেন সবাইকে যে আসুন আজকে আমরা এই প্রশস্ত প্রান্তরে বসে আমাদের যে স্মৃতি, সেই সুখ স্মৃতিগুলো, অর্থাৎ যে গোলা ভরা ধান, যে দুধে ভাতে বাঙালি, যে ইতিহাসগুলো আমরা শুনে এসেছি, আমাদের বিভিন্ন পার্বণ, সুখ আনন্দ, মাছে ভাতে বাঙালি, অর্থাৎ এই যে প্রবাদ প্রবচনগুলোর মধ্য দিয়ে আমরা যে এই অঞ্চলের কৃষকদের, এই অঞ্চলের মানুষের সুন্দর জীবনের পরিচয় পেয়েছি, সেই সুন্দর জীবনগুলোই কি বলছে, যে স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে সেগুলো ঝরে পড়ে। স্মৃতির দুধ জ্যোৎস্না, তিনি স্মৃতিকে জ্যোৎস্নার সাথে তুলনা করেছেন, আর জ্যোৎস্নার আলোকে তিনি দুধের সাথে তুলনা করেছেন, স্বচ্ছতার সাথে। তখন আর এরকম পরিস্থিতিতে যখন আমরা বিভিন্ন রকম স্মৃতি আঁকড়ে বাঁচতে চাই, তখন কি আর একা একা নিঃসঙ্গ অশ্রুপাত করে। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। কবির খুব স্বভাবতই, কবির ছোটবেলার নদী, কবির আনন্দ বেদনার সঙ্গী যে নদী, সে হচ্ছে ব্রহ্মপুত্র। কারণ তার যে জন্ম যে জেলায়, সেই জেলাকে ঘেঁষেই এই ব্রহ্মপুত্র নদ গেছে। তা খুব স্বভাবতই কবির সেই সমস্ত আবেগ, অনুভূতি, দুঃখ, বেদনা, সমস্ত কিছুকে তিনি যে ধারণ করেছেন এই কবিতায় বা তার ব্যক্তিগত জীবনে, সমস্ত কিছুকে তিনি কি বলেছেন, যে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। অর্থাৎ সমস্ত এই আনন্দ, দুঃখ, বেদনাগুলো যেন গিয়ে ব্রহ্মপুত্র নদের পানিতে মিশে যায়। নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। পাহাড়ি ঢলকে কোনো কিছু দিয়ে কি করা যায় না, আঁকড়ে রাখা যায় না। এখানে নুরুল দিন একটা প্রতীকী চরিত্র। অর্থাৎ আমাদের জাতির জীবনে যখনই কোনো সংকটময় মুহূর্ত এসেছে, তখনই আমাদের নুরুল দিনের মতো কাউকে দরকার হয়েছে, যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার আশায়, যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক। সেই ডাকটার কথা তোমাদেরকে পরে বলছি। তার আগে যে নুরুল দিন আবার আসবে, যখনই অভাগা মানুষের প্রয়োজন হবে, অর্থাৎ যখনই অত্যাচার, অনাচার, শোষণ, লুণ্ঠনে জাতি নিস্তেজ হয়ে পড়বে, ঠিক তখনই নুরুল দিনের মতো একজন মানুষ এসে জাতিকে জাগাবে। আর সেই ডাকটা হবে, এখন এটি একটি কিংবদন্তি তুল্য সংলাপ। জাগো বাহে কণ্ঠে সবাই, জাগো বাহে কণ্ঠে সবাই। অর্থাৎ সবাইকে তিনি ডাক দিচ্ছেন আবার নতুন করে জাগবার জন্য। জাতির ক্রান্তিকালে নুরুল দিনের মতো কেউ না কেউ এসে জাতিকে জাগিয়ে তুলবে। এই যে এখানে দেখো এই শব্দটি জাগো বাহে কণ্ঠে সবাই, যেহেতু আমি উত্তরবঙ্গের মানুষ, সেই জন্য আমার শব্দটি বুঝতে অসুবিধা হবার কথা না, এবং আমার খুব স্বভাবতই খুব প্রিয় একটি সংলাপ। বাহে শব্দটি আমাদের এই অঞ্চলে প্রচুর ব্যবহার করা হয়। আমরা ছোট বড় নির্বিশেষে সবাইকেই বলি, এটা সম্মানের, আদর, ভালোবাসা, বিভিন্ন কিছুর বহিঃপ্রকাশ। অর্থাৎ কারোর সাথে যখন আন্তরিকতা বোঝানো হয়, তখনও কিন্তু আমরা এই বাহে শব্দটাকে ব্যবহার করি। কে বাহে, কেমন আছেন, কে বাহে, কি খবর। অর্থাৎ এই ডাকটার ভেতর দিয়ে দুই পক্ষের মধ্যে আন্তরিকতা, ভালোবাসা, সম্মান সমস্ত কিছু প্রকাশ হয়। আর এখানে কণ্ঠে হচ্ছে কোনটে, কোনটে আসলে কি, কোথায়, মূল শব্দটা হবে কোথায়। তো সেই আঞ্চলিক উচ্চারণে, আমাদের রংপুর অঞ্চলের আঞ্চলিক উচ্চারণে জাগো বাহে কোনটে সবাই।
তো মোটামুটি এই হচ্ছে আমাদের কবিতার মূল কথা। অর্থাৎ এই কবিতার ভেতর দিয়ে আমরা কিন্তু কয়েকটি শব্দ পেলাম, যে শব্দগুলো হয়তো আমাদের কাছে নতুন। যেমন একটা আমরা শব্দ পেয়েছি সামন্তবাদ। সামন্তবাদ কি? তোমাদের মধ্যে খুব সহসা এই প্রশ্নটা আসে যে সামন্তবাদ আসলে কি? সামন্তবাদ বা সামন্ততন্ত্র, ইংরেজিতে বলা হয় ফিউডালিজম, এটা হচ্ছে এক প্রকার ভূমি ব্যবস্থাপনা। ব্রিটিশ শাসনকালে জমিদারগণ ভূমির শতভাগের অধিকার পেতেন, কিন্তু কৃষকদের ভূমি স্বত্বের অধিকার ছিল না। তাদেরকে কর দিতে হতো ইংরেজদের কাছে। ইংরেজরা সেই কর দিয়ে জমিদাররা তারা কর দিত জমিদারদের কাছে। জমিদার, জোতদার, বিভিন্ন রকম অনেক ছোট ছোট আরো গোত্র বা সমাজপতি ছিল যারা এই ভূমির নিয়ন্ত্রণ করত এবং ভূমি স্বত্ব ভোগ করত। তারা কোনো কাজ করতো না। কৃষকরা মূলত জমিতে ফসল ফলাতো, কিন্তু সেই ফসলের একটা অংশ এই জমিদারদেরকে কর হিসাবে দিতে হতো এবং জমিদাররা আবার কর হিসেবে ইংরেজদেরকে এটা দিয়ে তারা এই ভূমি স্বত্ব নিজেদের রাখত। এতে হতো কি, প্রান্তিক যে জনগোষ্ঠী, প্রান্তিক যে কৃষক সমাজ, তারা দারুণভাবে অবহেলিত ছিল এবং তারা ক্ষুধা এবং দারিদ্র্যের সাথে চরমভাবে বসবাস করত। এটা অবর্ণনীয় যে ফসল ফলাচ্ছে কিন্তু সেই ফসলের অধিকার পুরোটা তাদের নেই। তো এই যে প্রথাটা ছিল এবং তখন পর্যন্ত আসলে পরবর্তীতে আমরা দেখেছি যে চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছে, সেটা আরো অনেক পরে, সম্ভবত 1793 সালে। কিন্তু তার আগে একটা প্রথা ছিল এই রংপুর দিনাজপুর অঞ্চলে, যে প্রথাটাকে বলা হতো ইজারাদারি। তো ইজারাদারি প্রথার মাধ্যমে প্রচণ্ডভাবে অত্যাচারের শিকার হতো। অর্থাৎ এই ইজারাদারি প্রথাটাও সামন্ততন্ত্রই একটা অংশ বলা যায়। এটা দেখা যেত যে নতুন নতুন ভাবে কর আরোপ করতো এবং কৃষকদের কাছ থেকে সেই করটা নানানভাবে নির্যাতনের ভাবে সেই করটা আদায় করত। এমন অবস্থা যে তখন তাদের অস্তিত্ব রক্ষায়, সম্মান রক্ষায় তারা নুরুল দিনের তার নেতৃত্বে তাদের বাঁচার লড়াই করেছিল। এরপর যে শব্দটা যদিও অনেকবার বলেছি, আবার বলছি, নীলক্ষা। নীলক্ষা শব্দটার অর্থ তোমরা নিশ্চয়ই পেয়েছ, অর্থাৎ দিগন্ত বিস্তৃত যে আকাশ। এখানে সেই বলছে নীলক্ষা নীল আকাশ, অর্থাৎ দিগন্ত বিস্তৃত নীল আকাশ, যে আকাশের সীমানা চোখ ধাঁধিয়ে চোখের বাইরে, চোখের আমাদের দৃষ্টি সীমার বাইরে আমরা অনুধাবন করতে পারি না। তো এরকম আরো আমরা কিছু শব্দ পেয়েছি। অকস্মাৎ, অকস্মাৎ মানে হঠাৎ, স্তব্ধতা, আলখাল্লা, স্বপ্ন, বাজেয়াপ্ত, স্মৃতি, অশ্রুপাত, ব্রহ্মপুত্র, এরকম অসংখ্য শব্দ পেয়েছি এবং এই শব্দগুলো অবশ্যই তোমরা বানানের ব্যাপারেও সতর্ক থাকবে। তাহলে আসলে এই কবিতাটি মূল বিষয় কি, যে আমাদের রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে আমরা দেখি যে যখনই আমাদের জাতির কোনো দুঃখ ক্লিষ্ট সময় এসেছে, শোষণ নির্যাতনে তারা একেবারে পরাভূত হয়েছে, হতে হতে তখন একজন নুরুল দিনের মতো নেতার জন্ম হয়েছে। সেই নেতা তাদেরকে নেতৃত্ব দিয়ে পথ দেখিয়েছেন। অর্থাৎ এখানে নুরুল দিন আসলে একটি প্রতীকী চরিত্র